হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা এসে ভজনকে বলে যে তোমার ঘড়িতে এখন জটা বাজছে, 72 ঘন্টা পরেও ঠিক 3টেই বাজবে, আর আমি তোমার মুখোমুখি দাঁড়াবো, কোর্টের থেকে স্টে অর্ডার নিয়ে আসবো। এখানে বুলডোজার চালানো, এতগুলো পরিবারকে অসম্মান করা, সেগুলো কোনোভাবেই করতে পারবে না তুমি। সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ওই গীতা এলএলবিকে এত সহজে ধূলিসাৎ করতে তুমি পারবে না। ভাগ এখান থেকে, তা না হলে এমন অবস্থা করব সকলে মিলে ধোলাই দিয়ে। সেখান থেকে ভজন কিরণকান্তি ব্যানার্জি পালাতে বাধ্য হয়। গিনিকে দেখে তার মা বলে, কি ব্যাপার, তুমি এসেছো? হ্যাঁ মা, তোমার জামাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি চলে এসেছি। আসতে বাধ্য হলাম, অনেক তো চেষ্টা করলাম, সম্ভব হলো না। আমি জানি জীবনে আমি খুব বড় ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, কিন্তু তারপরেও আমার ভালোবাসা মিথ্যে ছিল না। তোমার জামাই সেটা কখনো বুঝতে চাইলো না, তাই আমাকে ফিরে আসতেই হলো। এখন কি হবে গিনি? কিচ্ছু হবে না, কারণ আমাদের মাথার উপরে একজন আছে, সেটা হচ্ছে গীতা এলএলবি, তোমার ছোট মেয়ে, যে তোমার রত্নগর্ভা, এতটা তোমার জন্য ভাবে। সেই মানুষটার উপর একটু ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এই বস্তি এত সহজে কেউ দখল করতে পারবে না মা। তোমরা ঘরে যাও, এই সমস্ত কথা পরে না হয় হবে। তুই কোথায় যাচ্ছিস গীতা? আমাকে একটু বেরোতে হবে। পদ্মরানী দাসকে কে হাসপাতালে মারার পরিকল্পনা করেছিল? কার এত বড় সাহস হয়েছে যে আমি এই কেসটা হাতে নেওয়া সত্ত্বেও সে এসেছিল আঘাত করতে? আমাকে সেটা জানতে হবে। তার জন্য হার্ড ডিস্ক থেকে পেন ড্রাইভে আমি কপি করে রেখেছি সেই ভিডিও ফুটেজটা। এখন সেটা গিয়ে আমাকে দেখতে হবে, চিহ্নিত করতে হবে আসল অপরাধীকে। তার জন্য যা যা করতে হবে আমি সেগুলোই করব। তাহলে আমি তোমার সঙ্গে যাবো গীতা? স্বস্তিকবাবু, আপনি যেতে চাইলে চলুন, কোনো সমস্যা নেই। তোমরা ভেতরে গিয়ে বসে গল্প সল্প করো, আমি আসছি। গীতা বেরিয়ে পড়ে। এরপরে গীতা যখন কম্পিউটারের দোকানে যায়, সেখানে গিয়ে ভিডিওটা চালু করে, তখনই দেখতে লাগে একজন সাদা টুপি পরা ওয়ার্ড বয়, সে যে একজন লোক যে পদ্মর কেবিনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। তখনই গীতা বলে, এটাই হবে ক্রিমিনাল, আপনি দেখুন, লক্ষ্য রাখুন, এটা পদ্মর কেবিনের দরজা, যদি ও অপরাধী হয় ও ঠিক ঢুকবে। তখনই সে ঢুকে আসে। এরপরে এসে পদ্ম স্যালাইন, ইঞ্জেকশন, এমনকি অক্সিজেন মাস্ক খুলে দেয়। পদ্ম শ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে। এরপরে বালিশ নিয়ে এসে তাকে মারার চেষ্টা করে। আর তখনই গীতা ছবিটা তুলে রাখে পদ্মর এই ক্ষতি করার মুহূর্তেই, ভিডিওটা পুশ করে রেখে। কাকাই তখনই চলে আসে এবং এসে ছোটকার সঙ্গে হাতাপাই শুরু হয় সেই গুন্ডার। এরপরে ছোটকাকে ধাক্কা মেরে গুন্ডাটি বেরিয়ে যায়, সেটাও এখানে প্রমাণ হয়ে যায়। গীতা বলে, দেখলেন আপনি লোকটার ফেসটা? আমাকে একে এবার খুঁজে বের করতে হবে। তখনই গীতার কাছে একটা ধমকি ভরা ফোন আসে। গীতা পট করে ফোনটা রেকর্ড করে ফেলে। ওপাশ থেকে বলা হয়, পদ্মর কেসটা থেকে সরে দাঁড়া, তা না হলে কোনোভাবেই তোকে খুঁজে পাওয়া যাবে না, এমন কিছু করব যে তুই একেবারে হাওয়া হয়ে যাবি। এই বলে ফোন কেটে দেয়। পদ্মর জীবনের সঙ্গে এত বড় একটা ঝুঁকি মিশে আছে, গীতা কোনোভাবেই সেটা বুঝতে পারছে। তাই সে এখন সোশ্যাল মিডিয়ায় যাবে, সেখানে গিয়ে লোকটার ছবি আর ভয়েসটা ভাইরাল করে দেবে, যাতে করে প্রত্যেকটা লোকের মুখে কানে এই ভয়েসটা একদম পরিচিত হয়ে যায় এবং মানুষ মাধ্যমে এই লোকটাকে যেন গীতা ধরতে পারে। গীতা, তুমি ডান করে দিলে? হ্যাঁ। দেখুন না, 5 মিনিট পরে থানা থেকে আমার কাছে ফোন চলে আসবে। আর তারপরে কি ঘটে? কি বলছেন কি? হ্যাঁ। তখনই সেই ফোন চলে আসে পঙ্কজের। বলে, কি ব্যাপার, আপনি এসব কি করছেন অগ্নিকন্যা? কেন ওই কালপিটটার ছবি এবং ভয়েস আপনি বাইরে দিয়েছেন, পাবলিক করেছেন? কারণ কখনো কখনো পাবলিক কিছু কিছু জিনিস যে করতে হয়, তা না হলে আমারও তো সাপোর্টের দরকার। আপনি আমার সঙ্গে নিশ্চয়ই কথা বলতে চান? হ্যাঁ। কোথায় দেখা করব? থানায় আসুন। আপনি এখন সুবুদ্ধি হয়েছে, আমার সঙ্গে কথা বলে সব কিছু সেটেলমেন্ট করতে চাচ্ছেন? সেটা যে হবে না। আমি যাচ্ছি, আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন। আর কেন আমি এই ভয়েস ছবিটা ভাইরাল করেছি সেটা শুধু আমিই জানি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে তোমাকে আমি ফাঁদে ফেলবো, সেটা জানি। গীতা কি করে ফাঁদে ফেলতে হয় কালপিটদের সেটা খুব ভালো করে জানে, এটা আবার ওদের দেখিয়ে দেব। স্বস্তিককে বাড়ি পাঠিয়ে দিয়ে গীতা চলে যায় থানায়। বড়বাবু তার জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার, আপনি আমাকে ডাকলেন? এসব কি শুরু করেছেন আপনি? আপনি আইন নিয়ে ছিনিমিনি খেলছেন? ওই অপরাধী তো গা ঢাকা দেবে। ওর ভয়েসটা পর্যন্ত আপনি বাইরে ছেড়ে দিয়েছেন কেন বলুন তো? আমার কেন জানি না আপনার সঙ্গে মনে হচ্ছে যে কিরণকান্তি ব্যানার্জির একটা যোগসূত্র রয়েছে। আপনি কি পাকে জমা কোজ হয়ে থাকতে চান, নাকি পাকে ডুবে যেতে চান? আমার কেন জানি না একটা করাপ্টেডের গন্ধ আসছে। এই গীতা, আপনি কিন্তু আমাকে নানাভাবে অপমান করছেন। আমি আপনার নামে মানহানির মামলা করব, করুন গিয়ে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যেটা সত্যি বলে মনে হয়েছে আমি সেটাই বললাম। আর তার থেকেও বড় কথা, যে আপনি
যেভাবে পদ্মর সিকিউরিটির ব্যবস্থা করেছেন, এখন যদি পদ্মর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এর দায় আপনাকে নিতে হবে। শুধু একটা গীতা এলএলবি নয়, আরও হাজার হাজার গীতা এলএলবি একদম আপনার এই থানা আপনাকে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে। সেই ঝড় সামলাতে পারবেন তো? আপনারই দায়িত্ব পদ্মকে সুস্থ করে তোলা, ওকে সিকিউরিটি দেওয়া। আর আমি আপনাকে বলছি, এই কেসটা আপনাকে হারতে হবে। অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি কোর্টে যে সাক্ষ্য দিয়েছেন, একটা ছুরি হাতে দেখেই বলেছেন উনি খুন করেছে। এরপরে বললেন যে চার্জশিট তৈরি করেছেন এমনভাবে যেখান থেকে অগ্নিজিৎকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু এই গীতা এলএলবি পারবে। এক একটা চার্জ আমি খারিজ করাইয়ে ছাড়ব। কোনোভাবেই এই চার্জগুলো আপনি ধরে রাখতে পারবেন না, কারণ অগ্নিজিৎ মুখার্জি একজন এত প্রতিভাবান মানুষ, তাকে চলমান ইনস্টিটিউট বলা হয়। তার লাইফস্টাইল, তার চলাফেরা, তার জীবন সব কিছু একটা ধরে রাখার মতো মানুষ। আপনি এটা বলছেন অগ্নিকন্যা, যে একজন আর একজনের পক্ষে বিপক্ষে কেস লড়তো, তারা এক হয়ে গেল? কি করে এটা সম্ভব? দেখুন, এই কেস থেকে আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, তবে অগ্নিজিৎ মুখার্জির জায়গায় অন্য কেউ থাকলেও আমি তার পাশে দাঁড়াতাম, কারণ যে নিরপরাধ তার পাশে গীতা এলএলবি থাকবেই। অগ্নিজিৎ মুখার্জি এই অন্যায় করেনি, কন্যা সমতুল্য পদ্মকে সে খুন করেনি, সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। আর আপনাকে যে হারতে হবে, তাই বলছি যে আমি আমার মতো করে সবকিছু করে নেব, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু ভাবুন যে পদ্মকে কি করে সিকিউরিটি দেবেন। আপনার মতো পুলিশ অফিসারের যেমন পদ্মকে প্রয়োজন, তেমন আমার মতো একজন আইনজীবীকেও প্রয়োজন। না হলে পদ্মর মতো মেয়েরা হারিয়ে যাবে এই সমাজে, রেপ হয়ে যাবে, তাদের জীবন শেষ হয়ে যাবে, ওরা তলিয়ে যাবে, সেটা আমি কখনো চাই না। সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন, যা কিছু ঘটছে সেগুলো কিন্তু আপনার জন্যই হচ্ছে। গীতা এলএলবির ধমকি শোনার পরে পঙ্কজের কাছে একটা ফোন চলে আসে। পঙ্কজ ফোনটা পেয়ে অবাক হয়ে যায়। এরপরে গীতা চলে যায়। ঢালি এসে বলে, এসব কি শুনলাম? সত্যিই কি আপনি করাপ্টেডের সাথে যুক্ত? যান এখান থেকে, একদম বাজে কথা বলবেন না। তাকে ভাগিয়ে দেওয়া হয়। গীতা রূপারানী আয়া সেন্টারের মালকিন রূপাকে টোপ দেয় যে আমার একটা মেয়ে লাগবে 12 ঘন্টা বা 24 ঘন্টার, আপনি এসে আমার সঙ্গে কথা বলুন। বস্তিতে এসে গাঙ্গুলি বাড়ি বললেই হয়ে যাবে। সে তো খুব খুশি হয়ে যায় যে তার আয়া সেন্টারে এখন মেয়ে লাগবে, তার ব্যবসা চলবে, এর থেকে ভালো আর কি হতে পারে। কিরণ কান্তিকে ফোন করে জানায় রূপা যে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়নি, যদি সেগুলো না হয় 5 মিনিটের মধ্যে আমি কিন্তু কোনোভাবেই সেটা মেনে নেব না। আর যা কিছুই হোক না কেন, আমি কিন্তু চলে যাব থানায় এবং তোমার কিরণকান্তি ব্যানার্জি এবং ভজনের যে কুকীর্তি রয়েছে সেটা পুলিশকে জানিয়ে দেবো। তখন কি ভালো হবে? এই আমাকে একদম থ্রেট দেবে না। অগ্নিজিৎ মুখার্জির মতো মানুষকে যদি আমি কুপকাত করতে পারি তাহলে তোমারও পারবো। আমি নানাভাবে এমন সাক্ষ্য প্রমাণ জোগাড় করব যে তোমাকেই ফাঁসিয়ে দেবো। আমার শুধু 2 মিনিট সময় লাগবে। আমাকে একদম থ্রেট দেবেন না বাবু, এগুলো কিন্তু আমি মানি না। বুঝতে পেরেছেন? আমার টাকা চাই, যার জন্য আমি কাজটা করেছি। কি হয়েছে কি দেখো না, রূপা ফোন করে কি বলছে, আমি কথা বলছি। আরে রূপাদি, আপনি এমন কেন করছেন? কোর্টে আবারও হিয়ারিং পড়বে, ডেট হবে, আপনাকে ডাকা হবে, সাক্ষ্য দিতে হবে। আগে কেসটা শেষ হোক, টাকা তো আপনাকে দেবই আমরা, একবারও তো বলিনি যে দেবো না। তাহলে কেন এরকমটা করছেন? এই তো ভজন, তুমি খুব শিয়ানা আছো বটে। আর এই লোকটা মাথা মোটা, কী করে যে রাজনীতি করে আমি জানি না, তবে তুমি আমার কথা একবারই বুঝে গেছো, তার জন্য ধন্যবাদ। এই বলে ফোন রেখে দেয়। আপনি কি করে রূপাকে চেতাচ্ছেন বলুন তো? ওই আমাদের গুটি, ও যদি মুখ খোলে তাহলে সব শেষ। এরপরে রূপা চলে যায় ওই বস্তিতে, গিয়ে গাঙ্গুলি বাড়ি জিজ্ঞাসা করছে একে ওকে তাকে, সবাই দেখিয়ে দিচ্ছে সামনে যান সামনে যান। এরকম করতে করতে গীতা এলএলবি সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার? আমি আপনাকে ডেকেছিলাম, আমার একটা কাজের মেয়ে লাগবে, বলুন তো কত টাকা দিতে হবে? আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। এখানে আসার আগে কিরণকান্তি ব্যানার্জির সঙ্গে আমার কথা বলা উচিত ছিল, সেটা আমি বলিনি। ওনাকে আমি ফোন করব, জানাবো যে আমাকে ডেকে এনে হেনস্থা করা হচ্ছে, আর আমি এখানে আসতে চাইনি। আপনি আমাকে কেন ফোন করে ডেকে এনেছেন? আর এইসব কি প্রশ্ন করা হচ্ছে? এগুলো প্রশ্ন অবান্তর, কোনো মানে নেই এগুলোর। তখনই গীতা নিজের ফোন নিয়ে ভিডিও রেকর্ডিং করে ফেলে আর নানাভাবে সেটাকে জমিয়ে রাখে। বলে যে এটা দেখিয়ে আমি কোর্টে প্রমাণ করে দিতে পারবো যে কিরণকান্তি ব্যানার্জির লোক হয়ে আপনি পদ্মর মতো একটা মেয়ের ক্ষতি করতে চেয়েছেন। আপনি একটা মেয়ে হয়ে মেয়ের শত্রু হয়ে দাঁড়ালেন কেন? আমাদের সমাজে মেয়েদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভেবে দেখেছেন আপনি? আপনার এই ভিডিওটা আমি কোর্টে প্রমাণস্বরূপ সাবমিট করব। প্রমাণ করে দেবো যে আপনি কিরণকান্তি ব্যানার্জির কাছ থেকে টাকা খেয়ে পদ্মকে ফাঁসিয়েছেন, এমনকি অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁদে ফেলছেন। একদিকে আমার পেছনে পড়ে আছে ভজন মিত্তি কিরণকান্তি, অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জির। কাউকে আমি কোনো ক্ষতি হতে দেব না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা ভিডিও রেকর্ডিং করলো রূপার সঙ্গে কিরণকান্তির যোগাযোগের প্রমাণ কোর্টে পেশ করতে। আজকে যেভাবে রূপার বয়ানকে মিথ্যেভাবে প্রমাণ করে দেবে কোর্টে গীতা, সেই সব কিছু ভেবেই রূপারানী আই সেন্টারের মালকিন রূপার গলা শুকিয়ে যাচ্ছে। সে নানাভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে গীতার সঙ্গে, আর সবটাই ভিডিও রেকর্ডিং হয়ে যায়।
আর এইসব করতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারে। অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর জন্য কত টাকা সে নিয়েছে, কিরণ কান্তি এবং ভজন তাকে কিভাবে ফাঁসালো, এই সব কিছু নিয়ে নানা কথা সেই ভিডিওতে উঠে এসেছে। এগুলো কোর্টে যখন সাবমিট করা হবে তখন তাদের সমস্ত কুকীর্তি বাইরে আসবে। এবার কি তাহলে ভজনের লাইসেন্স ক্যান্সেল করিয়ে ছাড়বে গীতা? কোর্টরুমে গিয়ে নাম কামানো তো দূরের কথা, এই মিথ্যে একজন খারাপ লোককে এই অ্যাডভোকেটের পদ থেকে পদত্যাগ করিয়ে ছাড়বে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।